আমরা আরও একটা কলিগেটিভ প্রপার্টি দুটো আলোচনা করেছি চারটের মধ্যে। 3 নম্বর কলিগেটিভ প্রপার্টিটাকে আলোচনার মধ্যে এনেছি, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, হিমাঙ্কের অবনমন। মানে কি, ধরো জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আনলে সেটা বরফে পরিণত হয়, তাই না? তাহলে প্রমাণ বায়ুমণ্ডলে যাবে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটাকে আমরা জলের ফ্রিজিং টেম্পারেচার বলেই ধরতে পারি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ কনসিডার্ড অ্যাজ ফ্রিজিং টেম্পারেচার অফ ওয়াটার। এখন জলের মধ্যে তুমি ওই যদি 1 চামচ ইউরিয়া বা 1 চামচ চিনি ঢেলে দাও, একটা সলিউশন তৈরি করো, তখন কিন্তু দেখবে আর 0 ডিগ্রিতে জলটা জমে বরফ হচ্ছে না। বরফ হতে গেলে আরও কম টেম্পারেচার লাগছে, 0 ডিগ্রির তলায় চলে যাচ্ছে। তো এইটা হচ্ছে তোমার কলিগেটিভ প্রপার্টির জন্য এটা হয়। কেন হয় সেটা আমরা আলোচনা করি। আলোচনা করতে গিয়ে আমরা একটু ফ্রিজিং টেম্পারেচারটাকে নাড়াঘাটা করি। ধরো তোমার হাতে 1 বোতল বা 1 গ্লাস জল আছে বা 1 বাটি জল আছে। আজকের দিনের টেম্পারেচার সে ধরো 30 ডিগ্রি 31 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি করলে কি, টেম্পারেচারটা কমাতে শুরু করলে 30 থেকে 25, 25 থেকে 20, 10, 5 এইরকম করে যখন তুমি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে টেম্পারেচারটা নিয়ে আসবে না, তখন তুমি দেখবে জলটা ধীরে ধীরে জমতে শুরু করেছে, বরফে পরিণত হতে শুরু করেছে। কারণ ওইটাই তার ফ্রিজিং টেম্পারেচার যদি অ্যাটমসফিয়ারিক প্রেশার 1 atm হয় বায়ুমণ্ডল। এবার আমি তোমাকে একটু উল্টো দিক দিয়ে ভাবতে বলছি। তুমি ধরো বরফ নিলে, -10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 1 খণ্ড বরফ নিলাম। এবার তার টেম্পারেচার বাড়াতে থাকলাম, -10, -9, -8, -7, -5, -4 এরকম করে বাড়াতে বাড়াতে যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আসবো না, তখন দেখবে বরফ গলে জল হতে শুরু করেছে। তাহলে এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে ফ্রিজিং টেম্পারেচার, কোনো পদার্থের ফ্রিজিং টেম্পারেচার হচ্ছে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে ওই পদার্থটা যদি লিকুইড অবস্থায় থাকে তাহলে সে সলিডে পরিণত হবে, আর যদি সে সলিডে থাকে তাহলে সে লিকুইডে পরিণত হবে। ধরো জল, ওয়াটার একটা তো কম্পাউন্ড, তার লিকুইড ফর্ম আছে, গ্যাসিয়াস ফর্ম আছে, সলিড ফর্ম আছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হচ্ছে জলের কাছে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে লিকুইড জল ফ্রিজ করে আইসে পরিণত হয়, অর্থাৎ তরল অবস্থা থেকে লিকুইড স্টেট থেকে সলিড স্টেটে পরিণত হয়। আবার উল্টো দিক থেকে দেখতে গেলে পদার্থটা যদি আগে থেকেই সলিড হয়ে থাকে তাহলে ফ্রিজিং টেম্পারেচারে এলে সে গলে জল হয়। তাহলে ফ্রিজিং টেম্পারেচার হচ্ছে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে কোনো একটা পদার্থ তার লিকুইড অবস্থা এবং সলিড অবস্থার মধ্যে, লিকুইড স্টেট এবং সলিড স্টেটের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম তৈরি করে, একটা সাম্যাবস্থা তৈরি করে। মনে থাকবে কথাটা। যে কোনো পদার্থের ফ্রিজিং টেম্পারেচারে পদার্থটা লিকুইড স্টেট এবং সলিড স্টেটের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন থাকে। এবার আরও একটা বিষয় জানবে যে ফ্রিজিং টেম্পারেচারে পিওর লিকুইডের ওপর যা ভেপার প্রেশার হবে, ওটা যদি সলিউশনের মধ্যে থাকে তাহলে সলিউশনে ওই মানে পিওর লিকুইডের মধ্যে যে পিওর লিকুইড অবস্থায় আছে, জল ধরো পিওর লিকুইড অবস্থায় আছে, তাহলে তার উপর যে ভেপার প্রেশার থাকবে, জল বরফ অবস্থায় থাকলে তার উপর ভেপার প্রেশার সেম হবে। লিকুইড কন্ডিশনের ওপর যা ভেপার প্রেশার থাকবে, সলিড কন্ডিশনের ওপরও সেই সেম একই ভেপার প্রেশার না থাকলে আরেকটাতে ওইভাবেই কনভার্টেড হতে পারতো না, ইকুইলিব্রিয়াম তৈরি করতে পারতো না। তাহলে ফ্রিজিং টেম্পারেচারের সেকেন্ড ক্যারেক্টারিস্টিকটা কি না, তার লিকুইড অবস্থায় তার উপর যা ভেপার প্রেশার আর সলিড অবস্থায় তার উপর যা ভেপার প্রেশার, এই দুটো ভেপার প্রেশার কিন্তু অবশ্যই সমান হবে। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, কোনো একটা সলিউশনকে যখন তুমি জমাবে তখন সলিউশনের মধ্যে যেটা সলভেন্ট সেই অংশটাই জমে বরফ হবে, দ্রাবটা কিন্তু হবে না।
বরফ হবে বলাটা ভুল, সেই অংশটা জমে সলিড হবে বলা ঠিক। জল হলে বরফের প্রশ্ন, অন্য কিছু হলে সে তার সলিড ফর্মে থাকবে। তাহলে সলভেন্টটাই সলিডিফাই করে, সলিউটটা কিন্তু সলিডিফাই করে না। তাহলে আবার আমি বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি। ফ্রিজিং টেম্পারেচার হচ্ছে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে কোনো একটা সাবস্টেন্স তার লিকুইড ফেজ এবং তার সলিড ফেজের মধ্যে সবসময় একটা ইকুইলিব্রিয়াম বজায় রাখে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে পদার্থটা লিকুইড অবস্থার উপর যে ভেপার প্রেশার, সলিড অবস্থার উপর ভেপার প্রেশার একই হবে। হ্যাঁ, লিকুইড কন্ডিশনে তার উপর যে ভেপার প্রেশার থাকবে, যেমন জলের ক্ষেত্রে লিকুইড ওয়াটার যাকে আমরা বলি, তার উপর যা ভেপার প্রেশার, H2O আইস ফর্মের উপর ভেপার প্রেশারটাও সেম হবে। এবার আমরা একটা গ্রাফ আঁকার চেষ্টা করছি। হ্যাঁ, যেখানে এক্স অ্যাক্সিস বরাবর টেম্পারেচার আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভেপার প্রেশার প্লট করা হয়। হ্যাঁ, লিখি লেট ABC be the vapor pressure curve of pure solvent। ধরো জল ধরেই আমরা আলোচনা করছি, তাহলে জলের ভেপার প্রেশার কার্ভটা আমরা এবিসি দিয়ে বোঝাচ্ছি। এবি কন্ডিশনটা হচ্ছে সলিড মানে আইস অবস্থায় আছে জল, বিসি অংশটা হচ্ছে লিকুইড অর্থাৎ তরল জল আছে এই অংশটা। এ থেকে বিতে যখন যাচ্ছে সলিড অবস্থায় এবং বি পয়েন্টে গিয়ে তখন আইস মেল্ট করে লিকুইড হচ্ছে, আবার লিকুইড কন্ডিশন থেকে যদি আসে তাহলে বি পয়েন্টে এসে সে আইসে পরিণত হতে শুরু করছে। তাহলে অ্যাকচুয়ালি বি ইজ দ্য ফ্রিজিং টেম্পারেচার। এই যে আমরা বলছি ফ্রিজিং টেম্পারেচারে লিকুইড এবং সলিডের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম বজায় থাকে। তাহলে এবি হচ্ছে পিওর সলভেন্টের সলিড অবস্থায় ভেপার প্রেশার কার্ভ, সেটাও টেম্পারেচারের সাথে সাথে বাড়ে। বিসি হচ্ছে পিওর সলভেন্টের লিকুইড অবস্থায় ভেপার প্রেশার কার্ভ, সেটাও টেম্পারেচার বাড়ার সাথে সাথে বাড়ে। এই দুটো কার্ভ যুক্ত হয়েছে বি পয়েন্টে এসে। তাহলে বি পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টে পদার্থটা তার লিকুইড অবস্থাতেও আছে, সলিড অবস্থাতেও আছে। অর্থাৎ কিনা লিকুইড এবং সলিড অবস্থার মধ্যে একটা ইকুইলিব্রিয়াম এখানে তৈরি হয়েছে এই বি বিন্দুতে। সেজন্য বি বিন্দুটাকে আমরা বলি ফ্রিজিং টেম্পারেচার। এবং দেখো বি বিন্দুতে যেহেতু লিকুইড এবং ওয়াটার এবং আইস একই সঙ্গে আছে, তাই এদের ভেপার প্রেশারটাও একই হবে। আইসের উপরের যা ভেপার প্রেশার, লিকুইড কন্ডিশনের উপর ভেপার প্রেশার একই হবে। এইবার করলে কি, ওই 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ চিনি দিলে, গুলে গেল, সলিউশন তৈরি হলো এবং সলিউশনের ভেপার প্রেশার কার্ভ আমরা এখানে ধরো ইএফ দিয়ে করলাম, ডিই, ডি এখনো হয়নি, ডিই। ডিই be the vapor pressure curve of the solution। ডিই হচ্ছে ভেপার প্রেশার কার্ভ of the solution। অর্থাৎ 1 গ্লাস জলের মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে সলিউশন বানিয়েছি এবং সলিউশনের ভেপার প্রেশার সবসময় পিওর সলভেন্টের ভেপার প্রেশারের চেয়ে কম হবে। তাই ডিই এই গ্রাফটা সবসময় বিসি গ্রাফের নিচ দিয়ে থাকবে। এবং দেখো এই গ্রাফটা যখন t
টিএফ টেম্পারেচারে পৌঁছেছে, অর্থাৎ এর এক্স কোঅর্ডিনেট টিএফ মানে এর ওপর তাহলে টেম্পারেচার টিএফ, সেই সময় এর লিকুইড অবস্থার উপর ভেপার প্রেসার কত হচ্ছে এটা। ঠিক আছে, আমি যদি এক্স বলি এটাকে ওয়াই বলি, অবভিয়াসলি ওয়াই ইজ লেস দ্যান এক্স। তার মানে লিকুইড অবস্থার ভেপার প্রেসার যা হবে সলিড অবস্থার ভেপার প্রেসার তো এক্স, এটা আমরা এই কার্ভ থেকে দেখে নিয়েছি। কারণ জমবে তো তোমার জল, চিনি তো জমবে না, সুতরাং জলটাই কম্পেয়ার করতে হবে। তাহলে টিএফ টেম্পারেচারে জলের ওপর ভেপার প্রেসার, মানে জলের ভেপার প্রেসারও যদি এক্স হয়, তাহলে সলিউশনে থাকা অবস্থায় সেই জলের ওপর ভেপার প্রেসারই ওয়াই হচ্ছে, এন্ড ওয়াই ইজ লেস দ্যান এক্স। তাহলে এই যে সেকেন্ড কন্ডিশনটা আমার কি, সেকেন্ড কন্ডিশন যে লিকুইড অবস্থায় তার উপর যা ভেপার প্রেসার হবে সলিড অবস্থায়ও তার উপর একই ভেপার প্রেসার থাকবে। লিকুইড ওয়াটার এবং আইস দুটোর উপর ভেপার প্রেসার সমান থাকবে, এটা এই গ্রাফ কিন্তু দেখাচ্ছে না। তার মানে এই পয়েন্টে এসে কিছুতেই তোমার জলটা জমবে না, সলিউশনের মধ্যে যে জলটা আছে সেই জলটা কিছুতেই এই পয়েন্টে এসে জমবে না। বুঝতে পারছো আমার কথা, আমি কি বলতে চাইছি? পিওর সলভেন্ট তাকে ঠান্ডা করতে করতে এসছো, টিএফ টেম্পারেচারে এসে সেটা আইসে পরিণত হয়েছে, এবং এই বি পয়েন্টে সে লিকুইড এবং সলিডের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম বজায় রেখে আছে, এটাই তার ফ্রিজিং টেম্পারেচার। এই অবস্থায় লিকুইড ওয়াটারের ওপর যা ভেপার প্রেসার, সলিড ওয়াটার দ্যাট মিন্স আইস, তার উপরও একই ভেপার প্রেসার, এবং সেই ভ্যালুটা হচ্ছে এক্স। এটা একটা শর্ত যে একটা লিকুইড জমে সলিড হচ্ছে, তখন লিকুইড অবস্থার উপর তার যা ভেপার প্রেসার থাকবে সলিড অবস্থার উপরও একই ভেপার প্রেসার থাকতে হবে, তবেই জমাটা কাজটা হবে, ফ্রিজ করার কাজটা তবেই হবে। এখন ডি হচ্ছে ভেপার প্রেসার কার্ভ অফ দ্য সলিউশন। আমি ওই জলটার মধ্যে বিসি কার্ভ যে জলে, সেই জলের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, ফলে তার ভেপারাইজেশন কমে গেছে, ফলে তার ভেপার প্রেসার কমে গেছে। কিন্তু এখানেও ভেপার প্রেসারটা টেম্পারেচারের সাথে বাড়ে, সেটাই এই ডি কার্ভে দেখানো হয়েছে। কিন্তু অবভিয়াসলি প্রতিটা টেম্পারেচারে সলিউশনের ভেপার প্রেসার পিওর সলভেন্টের ভেপার প্রেসারের চাইতে কম, এবং টিএফ যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে এলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তখন তার লিকুইড অবস্থার উপর ভেপার প্রেসার সলিড অবস্থার উপর কিন্তু ভেপার প্রেসার এক নয়। লিকুইড অবস্থার উপর ভেপার প্রেসার ওয়াই, আর সলিড অবস্থায় থাকলে তার ভেপার প্রেসার হতো এক্স, তাহলে ওয়াই এক্স এর চাইতে কম। ঠিক আছে, তাহলে টেম্পারেচারে কিছুতেই জলটা জমবে না। আরো ফার্দার তুমি ঠান্ডা করলে দেখবে গ্রাফটা এসে এই পয়েন্টে ঠেকেছে। হ্যাঁ, একটু আকার গন্ডগোল হয়ে গেল, ঠিক করে দিই। আরো এটা টেম্পারেচার কমালে দেখবে নেমে এসে এখানে কার্ভটা টাচ করেছে, এই পয়েন্টটাই এলে পরে তখন তার এই অবস্থাতে বরফ, এই আবার জল, সে টেম্পারেচার কমতে কমতে এখানে এসে বরফ হচ্ছে। তাহলে এই টেম্পারেচারে সলিড অবস্থার লিকুইড অবস্থার উপর ভেপার প্রেসার কিন্তু সমান হবে, কিন্তু ততক্ষণে টেম্পারেচারটা কমে এসছে, জলের ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে কমে এসছে। বুঝতে পারছো কথাটা? সেজন্য ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হচ্ছে। এই দুটো ভেপার প্রেসার ইকুয়েট করে না বলেই সলিড অবস্থা এবং লিকুইড অবস্থায় ভেপার প্রেসারটা ইকুয়েট করে না। কেন ইকুয়েট করে না? তার কারণ লিকুইড অবস্থায় ভেপার প্রেসার তো কমে যায়, যখনই তার মধ্যে চিনি দিয়ে আমি সলিউশন বানিয়ে দিয়েছি, ইউরিয়া দিয়ে সলিউশন বানিয়ে দিয়েছি, তখন লিকুইড অবস্থায় তার উপর ভেপার প্রেসার কমে গেছে। কিন্তু পিওর সলিডের তো একই ভেপার প্রেসার আছে, সেই জন্য দুটো আর ম্যাচ করে না। দুটো ম্যাচ করাতে গেলে টেম্পারেচারকে আরও ফার্দার কমিয়ে নিয়ে আসতে হয়। সেই জন্য আমরা বলি যে জলের মধ্যে যদি তুমি কোনো সলিউট দাও, বা যে কোনো সলভেন্টে, জল কেন, ক্লোরোফর্ম, বেঞ্জিন, অ্যালকোহল, যে কোনো সলভেন্টে যদি তুমি কোনো সলিউট দাও, তাহলে সেই সলিউশনে ফ্রিজিং পয়েন্টটা কিন্তু কমে যাবে। বয়লিং পয়েন্টের ক্ষেত্রে যেমন বাড়বে, ফ্রিজিং পয়েন্টটা কমে যাবে। তো এখানেও রাউল্টের সূত্র আছে এবং একই রকম সেই সূত্র। ফার্স্ট ল বলছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, অর্থাৎ হিমাঙ্কের অবনমন, দ্যাট ইজ ডেল্টা টিএফ ইজ প্রপোর্শনাল টু সিএম, অর্থাৎ দ্রবণের মোলাল গাঢ়ত্বের সাথে সমানুপাতিক। একই রকম ওখানে ছিল এলিভেশন অফ বয়লিং পয়েন্ট is directly proportional to Cm. এখানে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Cm. Cm কি? মোলাল কনসেন্ট্রেশন।
মোলাল কনসেন্ট্রেশন। তাহলে ডেল্টা টিএফ হচ্ছে কেএফ ইন্টু সিএম। যথারীতি এটাকে হিমাঙ্ক অবনমন ধ্রুবক বলে, এরা নানা রকম নাম আছে, তুমি বইতে দেখতে পাবে। কেএফ হচ্ছে কনস্ট্যান্ট এবং ম্যাথমেটিক্যাল ফর্মটাও একই রকম হবে, ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ ইন্টু W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। একই রকম সব কিছু। হ্যাঁ, কেএফ এর ইউনিটও একই রকম হবে, কেলভিন কেজি পার মোল বা ডিগ্রি সেন্টিগ্রেড কেজি পার মোল। ঠিক আছে কিনা? আর এটা হচ্ছে রাউল্টের ফার্স্ট ল, যে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অফ এ সলিউশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি মোলার কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা ওখানেও ছিল, যে একই আয়তনের দ্রাবকে তুমি ভিন্ন ভিন্ন দ্রাব যোগ করো সমমোলার। 1 লিটার করে জল 4টে পাত্রে নিলে কোথাও 1 মোল গ্লুকোজ, 1 মোল সুক্রোজ, 1 মোল ইউরিয়া এবং 1 মোল অন্য কোনো পদার্থ তুমি দিলে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট মানে হিমাঙ্কের অবনমন প্রত্যেকটা ক্ষেত্রে সমান হয়। এটাই হচ্ছে সেকেন্ড ল। এর কারণ হচ্ছে কলিগেটিভ প্রপার্টি হচ্ছে একটা সংখ্যাগত ধর্ম আমরা বলি। হ্যাঁ, এটা কেবলমাত্র নাম্বার অফ সলিউট পার্টিকেল প্রেজেন্ট ইন সলিউশন তার উপর ডিপেন্ড করে। এবং যথারীতি এখানেও সেই এক্সেপশন, দুটো রেস্ট্রিকশন রাখতে হয়। একটা সলিউশন মাস্ট বি ভেরি ডাইলিউট ইন নেচার, এটা 1 নম্বর হতে হবে। দ্রবণকে অবশ্যই লঘু হতে হবে এবং সলিউটটা কেমন হতে হবে? ইট মাস্ট বি নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইটিক অ্যান্ড নন অ্যাসোসিয়েটেড ইন নেচার। ঠিক আছে? তো এইখান থেকেও আমাদের কিছু অঙ্ক আসে, সেই অঙ্কগুলো আমরা সলভ করব। এখানেও আমরা স্যাম্পল হিসাবে দুটো অঙ্ক বেছে নিলাম। দেখো, প্রথম অঙ্কে বলা হচ্ছে 250 গ্রাম কোনো সলভেন্ট, হ্যাঁ 1 সাফিক্স দিয়ে লেখা আছে মানে সলভেন্ট। 250 গ্রাম কোনো সলভেন্টে 3.33 গ্রাম কোনো সলিউটকে ডিজলভ করা হলো। এর ফলে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হলো এটা। ঠিক আছে? কেএফ এর ভ্যালু বের করে বলে দিয়েছে, M2 ভ্যালুটা বের করতে হবে, অর্থাৎ সলিউটের মলিকুলার ওয়েট কত। তো সরাসরি ফর্মুলায় ফেলে দেবে, ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ ইন্টু সিএম সমান কেএফ, সিএম মানে হচ্ছে W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। কেএফ হচ্ছে 1.18 টু W2 মানে কত? W2 মানে হচ্ছে 3.33 ইন্টু 1000 বাই W1 250 ইন্টু M2। আর ডেল্টা টিএফটা তো আমরা জানি 0.413 equal to 1.18 into 3.33 into 1000 by 250 into M2। এখান থেকে আমরা পাচ্ছি M2 সমান 1.18 into 3.33 into 1000 by 250 into 0.41। এখান থেকে 59.99 মতো আনসার। হ্যাঁ, একেবারে ফর্মুলায় বসিয়ে দেওয়া অঙ্ক আর কি। পরিষ্কার? এবার আমরা পরের অঙ্কটাতে দেখি।
অঙ্কটা কি বলা আছে দেখো, 1.8 গ্রাম গ্লুকোজকে তুমি 100 গ্রাম জলে গুললে বয়েলিং পয়েন্ট কত হবে, ফ্রিজিং টেম্পারেচার কত হবে, দুটোই জানতে চেয়েছে। কেবি 0.512 ইউনিট মানে কেলভিন কেজি পার মোল, কে 1.86 ইউনিট মানে কেলভিন কেজি পার মোল। ঠিক আছে, তাহলে আমরা তো জানি যে পিওর ওয়াটারের বয়েলিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে তুমি গ্লুকোজ গুলেছ, তো আমরা বয়েলিং টেম্পারেচার বাড়বে। পিওর ওয়াটারের ফ্রিজিং টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে গ্লুকোজ গুলেছ, তাহলে টেম্পারেচার কমবে। কতটা কমবে, ডেল্টা টিবি সেইটা গণনা করবে। ডেল্টা টিবি সমান কি, কেবি ইন্টু সিএম। কেবি মানে কি, কেবি ইন্টু সিএম হচ্ছে W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। এখন গ্লুকোজের M2 কত, গ্লুকোজের ফর্মুলা তোমরা জানো, C6 গ্লুকোজ হচ্ছে C6 H12O6, তার মানে 6 ইন্টু 12 প্লাস 12 প্লাস 6 ইন্টু 16। ঠিক আছে, এ মিলিয়ে দেখবে 180। তাহলে M2 যেটা বেরোচ্ছে, M2 সমান হচ্ছে 180 গ্লুকোজের মলিকুলার ওয়েট। তো বসাতে হবে ডেল্টা টিবি পেতে গেলে। তাহলে ডেল্টা টিবি সমান কেবি, জলের কেবি তো হিসাব হলো পয়েন্ট দেওয়াই আছে 0.512 ইন্টু W2 মানে 1.8 ইন্টু 1000 বাই 100 গ্রাম জলে তুমি গুলেছো W1, M2 হচ্ছে 180। ঠিক আছে, এই কাটাকুটি করে যাবে, এটা 10 দিয়ে কাটে। তার মানে 0.512 ইন্টু 18 বাই 18 ইন্টু 10, তাই তো 18 কেটে গিয়ে 0.05। তাহলে ডেল্টা টিবি যখন পেয়ে গেলে, তাহলে বয়েলিং টেম্পারেচার টিবি সমান কত হবে, 100 প্লাস 0.05। ঠিক আছে, এত ডিগ্রি সেন্টিগ্রেড। এবার ফ্রিজিং টেম্পারেচার একই রকম ভাবে বার করবে। ডেল্টা টিএফ সমান KF ইন্টু CF। ঠিক আছে, এবার এই ভ্যালুগুলো তুমি বসিয়ে যাও। KF তো বলে দেওয়া আছে 1.86, গ্লুকোজ হচ্ছে 1.8 ইন্টু 1000 বাই W1 হচ্ছে 100 ইন্টু 180। এই করে ডেল্টা টিএফ এর ভ্যালু একটা বেরোবে এবং সেটা 0 ডিগ্রি থেকে সেটা বাদ দিয়ে দেবে, হ্যাঁ x, তাহলে 0 থেকে এটা বাদ হয়ে যাবে। মানে ধরো ডেল্টা টিএফ বেরোলো 3, তো পজিটিভ বেরোবে, তার মানে -3 ডিগ্রি সেন্টিগ্রেডে জলটা জমবে। বোঝা যাচ্ছে কথা? এইরকম করে আমরা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের অঙ্ক সলভ করে থাকি। আজকে এই পর্যন্ত।